মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ, উচ্চশিক্ষা এবং রোহিঙ্গা সংকট সমাধানে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস বলেন, ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া হবে। মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। সংক্ষিপ্ত সফরে শুক্রবার বেলা 2টার দিকে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আনোয়ার ইব্রাহিমকে দেওয়া হয় গার্ড অফ অনার। বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ ব্রিফিংয়ে আনোয়ার ইব্রাহিম জানান, এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া। বাংলাদেশের কর্মীদের দুই দেশের অর্থনীতিতে অবদান গুরুত্বপূর্ণ। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সব সহায়তা দেয়া হবে। এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া। এ সময় প্রধান উপদেষ্টা আশা করেন ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ মালয়েশিয়া বাংলাদেশ যৌথ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যা 6টায় ঢাকা ত্যাগ করেন তিনি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক পথে এগোচ্ছে কিনা এমন প্রশ্নে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি মনে করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি অন্তর্বর্তী সরকার। অন্যদিকে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী মনে করছে সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে, সংস্কার ও নির্বাচন কতদিনের মধ্যে শেষ হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখনো সংস্কার ও নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করেনি। রাষ্ট্র সংস্কারের শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তাদের মতামতের ভিত্তিতেই শুরু হবে সংস্কারের পরবর্তী কার্যক্রম। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হওয়া উচিত দ্রুত নির্বাচন দেয়া, তা না হলে ব্যর্থ হওয়ার শঙ্কা আছে। আমরা মনে করি তাদের প্রধান কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, কিন্তু তারা নির্বাচনের চাইতেও বেশি গুরুত্ব দিচ্ছে সংস্কারে। যেই সংস্কার করতে তাদের কথাবার্তা শুনে মনে হয় যে 5 থেকে 10 বছর সময় লাগবে, যে তারা অধিকাংশ ক্ষেত্রেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হওয়া উচিত ছিল বলে মনে করছেন দলটির মহাসচিব। আমরা এই সরকারের কর্মকাণ্ডে খুশি, তবে একটা জিনিস বলবো, সেটা হলো এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারের বিষয়টা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কন্ট্রোল হয়নি। এদিকে জামায়াতে ইসলামী মনে করছে অন্তর্বর্তী সরকার সঠিক পথে আছে, তবে নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ দেয়া উচিত বলে মনে করে দলটি। এমন একটা কঠিন অবস্থার পরে এতগুলো চ্যালেঞ্জ সামনে রেখে এই সময়টাকে খুব একটা পর্যাপ্ত যথেষ্ট বলে আমার মনে হয় না। খুব স্বল্প সময়ে তারা যতটুকু এগিয়েছেন, যতটুকু অগ্রগতি তারা লাভ করেছেন, সেটা ব্যাপারে আমরা আশাবাদী। তবে দলগুলো মনে করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে বসে শেখ হাসিনা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুর সদরে বন্যার্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। স্বৈরাচারের বিচার না হলে দেশে গণতন্ত্র থাকবে না উল্লেখ করে তিনি আরও বলেন,
17 বছর ধরে গণতন্ত্র ও দেশবাসীর জন্য আন্দোলন করেছে বিএনপি। হামলা, মামলা ও গুম খুনের শিকার হয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। এসব হত্যাকাণ্ডে জড়িত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তাদের দোসরদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান শহীদ উদ্দিন চৌধুরী আনি। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার আপনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে। কারণ তাদের তো টাকার অভাব নেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করে সেই টাকা দিয়ে আমার এখন আপনার বিরুদ্ধে এখন দাঁড়াইছে। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। দল ও ধর্মের ভিত্তিতে দেশে আর কোনো বিভাজন মানা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। বলেন, যারা জাতিকে ভাগ করে তারা দেশের শত্রু। জাতির সেবক হয়ে বিশ্বাসঘাতকতা করলে কি পরিণতি হয় তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, দেশে এমন কোনো সরকার যেন না আসে যারা জনগণের টাকায় কেনা বুলেট ছোড়ার দুঃসাহস করবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। রাজধানীর তেজগাঁও থানার রমেজ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গেল 4 আগস্ট কারওয়ান বাজারে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে রমিজ হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 7 সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা, দীপু মনি সহ মোট 222 জন আসামি। এদিকে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাবুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে বাড্ডায় দুলাল সরকারকে গুলি করে হত্যার মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় ইমতিয়াজ সেলিমের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার 2টি মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে আরও 3টি মামলা বিচারাধীন। পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। অন্যদিকে সেখানে সাম্প্রতিক সহিংসতার বিচারে গণতদন্ত কমিটি গঠন, দখলদারদের শ্বেতপত্র প্রকাশ, সরকারি চাকরিতে পাহাড়িদের 5% কোটা পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়েছে ইউপিডিএফ। সকালে এক গোলটেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে। জাতিগত বিদ্বেষে পার্বত্য চট্টগ্রাম আবারও উত্তপ্ত। এই অবস্থায় শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পাহাড়ি জনপদে গণতান্ত্রিক শাসন কায়েমের দাবি নিয়ে এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ইউপিডিএফ। সেখানে সম্প্রতি খাগড়াছড়ি, রাঙামাটিতে জাতিগত সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। বক্তারা বলেন, 3 পার্বত্য এলাকায় ভূমি দখল করে নৃগোষ্ঠীদের ওপর দমন পীড়ন চলছে, অথচ পাহাড়ি এই এলাকায় ভূমি ব্যবস্থাপনা কেমন হবে তা জাতিসংঘের সনদ ও শান্তি চুক্তিতে উল্লেখ আছে। সেটা তাদের লাইভলিহুডের জায়গা, তারা থাকেন ওখানে। আমরা তাদেরকে আমাদের ট্যুরিজম স্পট বানিয়ে তাদের সব কিছু কেড়ে নেওয়ার যে প্রকল্প, মেরিয়ট হোটেল করার জন্য আমরা ওদের 300 একরের জমি কেড়ে নেওয়ার যে প্রকল্প, এই জায়গাগুলো থেকেও আমরা একটু সরে আসি। সভায় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাহাড় দখলের আয়োজন চলছে। উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক ক্ষেত্রে কি কি উন্নয়ন প্রকল্প গেল, কত উন্নয়ন বরাদ্দ গেল, কোথায় কার কার
কাছে সেগুলো আছে, কিভাবে ব্যয় হয়েছে সেটার একটা স্বচ্ছ চিত্র চাই। পাহাড়গুলো কারা কারা দখল করেছে সেটার একটা চিত্র চাই। এটা তো অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে এবং তার যে এখতিয়ার তার মধ্যেই পড়ে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার কারণ জানতে একটি গণতদন্ত কমিটি গঠনের দাবি জানায় ইউপিডিএফ। এ সময় দ্রুত 7 দফা দাবি পূরণের তাগিদ দেয়া হয়। এই ঘটনার উপর তদন্ত করার জন্য যেই কমিটি করেছে, এই কমিটির উপর সেখানকার জনগণের কোনো আস্থা নেই। যদি একটা গণতদন্ত কমিটি গঠন করে সেখানকার প্রকৃত ঘটনাকে সামনে তুলে আনা যায়। সভায় নেতারা আরও বলেন, পাহাড় অশান্ত করে সমতলে শান্তি আসবে না, তাই সংকট সমাধানে সব পক্ষের সাথে আলোচনা জরুরি। তার সমাধানের উদ্যোগ নিতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্দিরে হামলা ও নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি সম্মিলিত সংখ্যালঘু জোটের। কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ থেকে 8 দফা দাবি জানিয়েছে তারা। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যানার, প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে জড়ো হন হিন্দু ধর্মাবলম্বীরা। 3:30টার দিকে শঙ্খ বাজিয়ে সমাবেশ শুরু করা হয়। এ সময় বক্তারা দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ন, দুর্গাপূজায় 5 দিন ছুটি সহ নানা দাবি তুলে ধরেন। এছাড়া অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানান তারা। পাশাপাশি দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গত 2 দিন ধরে কোথাও অল্প আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়েই। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এই বৃষ্টির পরিমাণ মধ্য অক্টোবরের পর কমে আসবে বলেও জানানো হয়। এদিকে শুক্রবার সকাল 9টা থেকে পরের 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদী বন্দর সমূহে 1 নম্বর এবং সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আর শুক্রবার ভোর 6টা থেকে 3 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় টাঙ্গাইলে 130 মিলিমিটার। এরকম আপনার টানা বৃষ্টি না হলেও আপনার থেমে থেমে অনেক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আগামী 2 থেকে 3 দিন। তারপর ধীরে ধীরে মৌসুমী বিদায়ের দিকে চলে যাবে এবং বৃষ্টিপাতও কমে যাবে। আমরা আশা করি এই মাসের মধ্যভাগের পর থেকেই বৃষ্টিটা অনেকটাই চলে যাবে। টানা বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি বেড়েছে। একাধিক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায়। প্লাবিত হয়েছে 50টি গ্রাম, তলিয়েছে আমন ধান ও সবজির আবাদ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে অস্বাভাবিক বেড়েছে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি। একাধিক জায়গায় ভেঙেছে বাঁধ। পানি ঢুকছে ঝিনাইগাতি সদর, নলকুড়া ও ধানশাইল ইউনিয়নের নিচু এলাকায়। ভোগাই নদীর বাঁধের ভাঙনে নালিতাবাড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে অনেকের বাড়িঘরে পানি ঢুকেছে, করতে পারছেন না রান্নাবান্নাও। উজানে পানি হলে আমাদের এখানে পানি ঢুকে পড়ে, পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঝিনাইগাতি। আমার বাসাতে এক বুক পানি, যেতে পারি নাই। তারপরে আনের ওই উত্তর আরো ধান খেতে তো 60-70 করে জমি তোলানি। এই বেদি পাড়ার জন্য আমরা ঝিনাইগাতি বাজারের বাসী অনেকই ক্ষয়ক্ষতি হচ্ছে, দোকানে পানি যাচ্ছে, ঘর বাড়ি ভাঙছে, অনেক কিছু হচ্ছে আর কি। বাড়িঘরের পাশাপাশি তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ক্ষতিগ্রস্ত হয়েছে 4500 হেক্টর আমনের ক্ষেত। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রায় 4300 হেক্টর আমনের জমি সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়েছে এবং প্রায় 5100 হেক্টর জমি আংশিক নিমজ্জিত হয়েছে। বৃষ্টিপাত যদি কমে যায় খুব দ্রুতই পানি নেমে যাবে, এতে ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমে যাবে। কিন্তু যদি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় তাহলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ঝিনাইগাতিতে 320 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমলেও বেড়েছে ভয়াবহ ভাঙন। নদী ভাঙনে বিলীন তিস্তা পাড়ের শতাধিক পরিবার। ইতিমধ্যে বিলীন হয়েছে খুনিয়াগাছ, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার শতাধিক পরিবার। ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা তিস্তায় বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা। ক্ষতিগ্রস্ত এসব পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকে বাঁধে, রাস্তায় এবং সরকারি জমি এবং স্কুলের মাঠে আশ্রয় নিয়েছেন। ভাঙন রোধে দ্রুত বাঁধ চান তিস্তা পাড়ের মানুষ।
আমার এই যে 30 শ্রেণীতে ভাঙতেছে, শশা বাড়ি আমার এখন ভাঙে চলে গেছে, আমার ধান ভাঙতেছে, আমরা কি করব? লালমিয়ারের যে সড়ক বিভাগ রাস্তাটি সেটাও ভেঙে যায়। পাশাপাশি এখানে ক্লিনিক আছে, প্রাইমারি স্কুল আছে 4টা, হাই স্কুল আছে 2টা, সেটাও মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ সব বিলীন হয়ে যাচ্ছে। আমাদের কোন কোন জায়গাগুলো বেশি এফেক্টেড, এটা বামতরি হোক বা ডানতরি হোক, সেটা করে আমরা এবছরে যে বাজেট আছে সেটা দিয়ে যথাসম্ভব আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। অপহরণের 6 দিনেও খোঁজ মেলেনি কক্সবাজারের পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফের। তাকে ফিরে পেতে সকালে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন তার স্বজনেরা। পরিবারের সদস্যরা জানান, গত 28 সেপ্টেম্বর পেকুয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফকে তুলে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। তাকে না পেয়ে বিষয়টি পেকুয়া থানা ও সেনাবাহিনীকে জানায় আরিফের পরিবার। অপহরণের পর থেকে আরিফের মুঠোফোন থেকে একাধিক ব্যক্তি ফোন করে 40 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি হলেও তাকে ফিরিয়ে দিতে সাড়া নেই অপহরণকারীদের। স্বজনদের অভিযোগ, আরিফের সম্পত্তি দখল করতে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। অপহরণের পর আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে কিছু চাঁদা দাবি করছিল। যে মাধ্যমগুলোতে যোগাযোগ করেছে সে মাধ্যমগুলো ট্রেস করে কোথায় আছে, কিভাবে আছে, সেভাবে আইডেন্টিফাই করে উদ্ধারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ডিমের বাড়তি দামের মধ্যেই আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজার সপ্তাহে ব্যবধানে 20 টাকা বেড়ে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়, আর 60 টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। বাজার নিয়ন্ত্রণে গত 15 সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম বেঁধে দেয় সরকার। তবে 3 সপ্তাহ হতে চললেও কোথাও মানা হচ্ছে না সেই দাম। সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়, আর সোনালী মুরগির কেজি 270 টাকায়। ক্রেতারা বাজারে গিয়ে পড়ছেন দাম নিয়ে নৈরাজ্যের মুখে। অনেক দোকানে নেই মূল্য তালিকাও। দাম বাড়ার পেছনে সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা। আজকে আনছি 195 করে, বেচতেছি 200-210 টাকা। তালিকা দিলে কাস্টমার দাম দেখে চলে যায়, 200 টাকা হঠাৎ করে বাইরে গেছে। তো গত সপ্তাহেও ফার্মের মুরগির ডিমের ডজন 160 টাকায় বিক্রি হলেও এখন গুনতে হচ্ছে 165 থেকে 170 টাকা। পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে 180 টাকাতেও। গত এক সপ্তাহ ধরে এরকমই দাম, সামনের সপ্তাহে কমবো কিনা এটা বলা যায় না। কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, কিছু কিছু কমেছে, কমলে আবার পরক্ষণে বেড়ে যাচ্ছে। কোনো জিনিসের দাম কম না, আগে যা ছিল এখনো তাই আছে। আসলে কি ওই যে কয় না, পাটা পুতায় ঘষাঘষি মরিচে জান শেষ, আমাদের জান শেষ আর কি। সরবরাহ সংকট দেখানো হচ্ছে সবজির বাজারেও। 60 টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি। বেগুনের কেজি 100 থেকে 140 টাকা, কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 320 টাকায়। 100 গ্রাম ধনেপাতা কিনতে গুনতে হচ্ছে 60 টাকা পর্যন্ত। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ইলিশের দাম 200 থেকে 300 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়, যা গত সপ্তাহে ছিল 1700 থেকে 1800 টাকায়। দাম কমায় খুশি ক্রেতা বিক্রেতারা। লক্ষ্মীপুরে গত সপ্তাহের চেয়ে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। সরগরম লক্ষ্মীপুরের 30টি মাছঘাটি, ব্যস্ত জেলে ও আড়তদাররা। ঘাটে মেঘনার ইলিশ কম থাকলেও সাগরের ইলিশ আসছে। গত বছরের চেয়ে এই বছর তুলনামূলক মাছ অনেক কম। দীর্ঘ আজকে 3 দিন থেকে মাছ একটু দেখা দিছে, দাম একটু সামান্য শিথিল হয়েছে। ঘাটা আসতেছে, আমি আরো মনে হয় 15 দিন আগে আসছে, মাছ এরকম ছিল না, এখন মোটামুটি মাছ ঘাটা দেখা যাইতেছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা, যা এক সপ্তাহ আগে ছিল 1700 টাকা। আর 1 কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। কিছু মাছ পাওয়া যাইতেছে, জেলেরা পাইতে আছে, রেটও অনেক কমছে আগের তুলনায়। আগে ছিল কেজি 2000 টাকা, এখন কেজি 1500 টাকা। বড় 1 কেজি লাল যেগুলো, আর জাটকা যেগুলো 4 কেজি 4টা কেজি ওগুলো ছিল 600 টাকা, এখন 500 টাকা পাইতেছে। মৎস্য কর্মকর্তা জানান, নদীতে পানি বাড়ায় মেঘনায় ইলিশ ধরা পড়ছে। ইলিশ মাছটা হলো আমাদের সাগরের মাছ। এটা সাধারণত নদীতে যখন আপনার স্রোত হবে, পানি বাড়বে, তখন মাছগুলো উজানের দিকে উঠে আসে, তখনই কিন্তু মাছগুলো ধরা পড়ে। এখন সাধারণত বর্ষাকালে ইলিশ মাছটা ধরা পড়ে, সেই হিসাবে আমরা মনে করি যে বর্ষাকালটা ইলিশ মাছের জন্য মৌসুম। এবার লক্ষ্মীপুরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 28,500 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।